দর্শক, আশামণি বয়স 22 বছর। আশামণি বিবাহিত। আজ থেকে প্রায় 3 বছর পূর্বে আর্মিতে চাকরিরত এক যুবকের সাথে তার বিয়ে হয়। আশামণি বর্তমানে গর্ভবতী হলেও তার আছে 11 মাসের একটি ছেলে সন্তান। নাম তার আব্দুল্লাহ আল রাফি। গত 2 মাস পূর্বে আশামণির স্বামী ছুটিতে বাড়িতে আসেন। 2 দিন হলো আশামণি তার স্বামী সন্তান সহ বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। সময় আনুমানিক 3টা থেকে 3:30 হবে। আশামণি গোসল করছেন। আশামণির স্বামী খাটে শুয়ে শুয়ে গান করছেন। কিন্তু আশামণির 11 মাসের শিশু ছেলে আব্দুল্লাহ আল রাফি কান্না করছেন। এই অবস্থা দেখে আশামণিদের পাশের এক খালাতো বোন এগিয়ে আসেন। খালাতো বোন মূলত সবসময় আশামণিদের ঘর থেকে টিউবওয়েলের পানি নিয়ে পান করতেন। বোন এসে দেখতে পান আশামণি গোসলখানায় গোসল করছেন। তখন আশামণিকে বললেন, কিরে আশামণি, তোর বাচ্চা কান্নাকাটি করছে, তাকে কোলে নে। আশামণি বললেন, আমরা মার্কেটিংয়ে যাব, তাই আমি গোসল করে রেডি হচ্ছি। তখন আশামণির খালাতো বোন রাফিকে কোলে নিলেন। রাফিও কোলে উঠলেন। রাফি মূলত খালাতো বোনের কোলে তেমন একটা যেতেন না, কিন্তু আজকে কেন যেন তিনি ডাক দেওয়ার সাথে সাথেই তার কোলে উঠে বসলেন। রাফি, কান্না করো না, তুমি তো বাবা আমার কোলে তেমন একটা আসো না, আজকে কেন আসলে বাবা বলে আদর করতে করতে রাফিকে তার মা আশামণির কাছে দিতে যান এবং বললেন, কিরে আশামণি, তোর স্বামী আজকে বিছানায় শুয়ে শুয়ে গান করছেন, তুই না বললি তোর স্বামী সবসময় তোকে নামাজ রোজার কথা বলে, আজকে দেখি সে বিছানায় শুয়ে শুয়ে গান করছে। আশামণি কিছু বললেন না। রাফিকে কোলে নিয়ে বললেন, আজকে আমরা মার্কেটে যাব, ঘোরাঘুরি করব এবং কেনাকাটা করব। এদিকে আশামণি সাজুগুজু করছেন, মেকআপ করে অনেক সুন্দর করে সেজেছেন। কিছুক্ষণ পর আশামণির এক সমবয়সী বান্ধবী আসলেন। আশামণি এসেছেন শুনেই তার সাথে দেখা করতে মূলত তার সমবয়সী এসেছেন এবং বললেন, কিরে আশামণি, কেমন আছোস, আর এত সুন্দর কইরা সাজুগুজু করতেছস, ব্যাপার কি? আশামণি বললেন, ভালো আছি, তোর দুলাভাইয়ের সাথে আজকে মার্কেটিং এ যাব, একটু ঘোরাঘুরি করব। ও আচ্ছা, আমি মনে হয় ভুল সময় চলে আসছি, তাইলে তোরা মার্কেটিং এ যা, ঘোরাঘুরি করে আয়, আজ আমি আবার অন্যদিন আসবো। আশামণি বললেন, বন্ধু রাগ করিস না কিন্তু। না, রাগ করব কেন, তবে তোকে আজকে খুব সুন্দর লাগছে রে, আজকে চলে যাই, আবার অন্যদিন আসবো। আশামণি বললেন, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আশামণির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার বান্ধবী। কিন্তু দর্শক, আশামণি এবং আশামণির বান্ধবীর এই দেখায় যে শেষবারের মতো দেখা, এটা কিন্তু কেউ চিন্তাই করতে পারেননি। সময় আনুমানিক বিকেল 5টা। আশামণি তার স্বামীকে নিয়ে, তার সন্তান রাফিকে নিয়ে সুন্দর করে সেজেগুজে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে স্বামীর সাথে চলে গেলেন মার্কেটিং করতে, ঘোরাফেরা করতে। কিন্তু দর্শক, আশামণির মায়ের মনটা কেমন যেন খারাপ। তবে মেয়ের চলে যাওয়াই যে শেষবারের মতো চলে যাওয়া, এটা কিন্তু আশামণির মা বুঝতে পারেননি, চিন্তাই করতে পারেননি আদরের নাতি রাফি এ চলে যাওয়াই যে শেষবারের মতো চলে যাওয়া। যাই হোক, আশামণি চলে যাওয়ার পর আশামণির মায়ের কাছে আশামণির খালাতো বোন এসে উপস্থিত হলো এবং বললেন, খালামণি আপনার মনটা যে বেজার। আশামণির মা বললেন, না বেজার না। তখন তিনি বললেন, খালামণি বলুন না কি হয়েছে। আমি কিছুক্ষণ আগে আশামণিকে বলতে শুনেছি তার স্বামীকে বলছেন, শেষ পর্যন্ত তুমি হিজলার সাথে প্রেম করলা, একটা হিজলারে ভালোবাসলা, আসলে ঘটনাটা কি হয়েছে খালামণি, একটু বলুন না। তখন আশামণির মা বললেন, আসলে আমিও এই কথা শুনেছি, আর তখন থেকেই ভাবছি মেয়েটা আসলে সুখে নেই। সরকারি চাকরিজীবী দেখে বড় আশা করে বিয়ে দিয়েছি, কিন্তু তখন থেকেই আশামণি আসলে অশান্তির শিকার। বিয়ের পরপরই আশামণির শ্বশুর শাশুড়ি অনেক বড় বড় কথা বলতো। যাই হোক, আশামণির খালাতো বোন আশামণির মাকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। রাত্র আনুমানিক 8টা থেকে 8:30 হবে। আশামণির স্বামী আশামণির মায়ের মোবাইলে কল দিলেন, বললেন, আম্মু আমার শরীরটা ভালো না, তাই আমি ডাক্তারের কাছে চলে আসছি। একটা অটোরিকশা করে আশামণিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আশামণিকে বাড়িতে গেছে। এই কথা শুনে আশামণির মা বললেন, না তো বাবা, আশামণি তো বাড়িতে ফিরেনি। তখন আশামণির স্বামী বললেন, আম্মা আমি যে অটোরিকশা ওয়ালার অটোতে আশামণিকে তুলে দিয়েছি, তাকে 100 টাকা দিয়ে তার মোবাইল নাম্বারটাও রেখে দিয়েছি, আমি মোবাইল নাম্বারটা পাঠাইতেছি, আপনারা একটু কথা বলেন। এ কথা বলে আশামণির স্বামী ফোনটি রেখে দিলেন। এদিকে আশামণির বাবা এখনো বাড়িতে ফিরেননি, সেই সাথে আশামণির কোনো ভাই বোন নেই, একমাত্র কন্যা সন্তান আশামণি তাদের পরিবারে। মেয়ের স্বামীর এমন কল পেয়ে তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। উপায়ন্তর না দেখে আশামণির মা বিষয়টি প্রতিবেশীদের জানায়। তখন প্রতিবেশী একজন এসে আশামণির স্বামীকে মোবাইলে কল দিয়ে অটোরিকশা চালকের মোবাইল নাম্বার নিয়ে সেই অটোরিকশা চালককে সাজ্জাদ ভাই নামে এক লোক জানতে চান আশামণির কথা। আশামণির কথা শুনেই তিনি বলেন, ওই মেয়ে তো একটা বেয়াদব মেয়ে,
সাজ্জাদ ভাই বললেন, না, ও তো ভালো একটা মেয়ে, আমাদের প্রতিবেশী, আমরা জানি না, ও তো ঘর থেকেই বের হয় না। আচ্ছা, ও বেয়াদব আর যাই হোক, এখন কোথায় আছে? তোমার অটোরিকশায় নাকি তাকে পাঠাইছে, তাকে আমরা খুঁজে পাচ্ছি না, তুমি জলদি আমাদের বাড়িতে আসো। পরিশেষে অটোরিকশা চালকের অটোরিকশা নিয়ে আশামণির মা এবং প্রতিবেশী কয়েকজন উঠে আশামণিকে কোথায় নামিয়ে দিয়েছেন সেই জায়গার দিকে রওনা দিলেন। আশামণির স্বামী চলে আসলেন এবং কাউকে কোনো কিছু না বলেই চলে যাচ্ছিল। তখনই আশামণির আপনজনরা অটোরিকশা চালককে প্রেসার করতে লাগলো এবং তাকে নিয়ে থানার দিকে রওনা দিল। দর্শক, তাকে নিয়ে যখন স্থানীয়রা থানার দিকে রওনা দিল, এমন সময় ওই অটোরিকশা চালক আশামণির স্বামীকে ডাক দিয়ে বললেন, ভাই, আমাকে কিন্তু তারা থানায় নিয়ে যাচ্ছে। পরিশেষে আশামণির স্বামী এগিয়ে আসলেন এবং বললেন, দেখেন, আশামণি কোথায় না কোথায় চলে গেছে বা কি হয়েছে আমরা তো কিছুই জানি না। এখন যদি আপনারা পুলিশের কাছে যান আর এই বিষয়টি অভিযোগ করেন, তাইলে আমার চাকরির অসুবিধা হইতে পারে। আপনারা পুলিশের কাছে যায়েন না, এইভাবে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করেন এবং খোঁজেন। পুলিশের কাছে গেলে আমার চাকরিটা চলে যেতে পারে। কিন্তু দর্শক, স্থানীয় লোকজন বলছেন, চাকরি চলে গেলে যাইব, এই জামাইয়ের মতিগতি ভালো দেখছি না, তারে ধরো এবং অটোরিকশালারে ধইরা চলো আমরা থানায় যাই। যাই হোক, আশামণির মা, বাবা, প্রতিবেশী সহ সবাই আশামণির স্বামী এবং অটোরিকশা চালককে নিয়ে থানায় চলে গেলেন। যাই হোক, সারাটি রাত চলে গেল, আশামণি এবং তার ছোট্ট শিশু রাফির কোনো খোঁজ খবর পাওয়া গেল না। পরের দিন সকাল সকাল আশামণির স্বামী হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করলেন আর বললেন, আমার আশামণির মনে হয় কিছু একটা হয়েছে, ও মনে হয় নাই। এমন সময় এক মহিলা এসে বললেন, তুমি কিভাবে জানলে? আর তোমরা যে কালকে কেনাকাটা করতে গেলে, কি কেনাকাটা করেছিলে? তোমাদের খরচগুলো কোথায়? এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। আমতা করে বললেন, অটোওয়ালার কোনো দোষ নাই, এখানে আশামণিরই দোষ। আশামণিকে আমি 100 টাকা ভাড়া দিয়েছি। আশামণি ওই অটোরিকশা চালকের সাথে ঝগড়া করে দৌড়ে পালিয়ে যায়। তখন ওই মহিলা বললেন, তুমি স্বামী হয়ে তাকে ধরে রাখতে পারলে না? এমন সময় আশামণির স্বামীর এক খালা বলে উঠলেন, আজিজ, তুই তোর চাকরিতে চলে যা, এইগুলা নিয়ে তোর পয়রা থাকলে তোর চাকরিটা চলে যেতে পারে, তুই বরং তোর চাকরিতে চলে যা। এই কথা শুনে স্থানীয় লোকজন বললেন, না, আশামণির স্বামীকে চাকরিতে চলে যেতে দেয়া যাবে না, আমাদের সন্দেহটা তার দিকেই, সে আশামণিকে একটা কিছু করছে। এমন সময় আশামণির শাশুড়ি এসে উপস্থিত হলো এবং বললেন, না, আমার ছেলে অনেক ভালো মানুষ, আমার ছেলে এমন কাজ করতে পারে না, আমার ছেলেকে আপনারা ছাইড়া দেন, সে চাকরিতে চলে যাবে, না হয় তার চাকরিটা চলে দেবো গা। একটা সরকারি চাকরি পাওয়া চারটিখানি কথা না। এদিকে আশামণিকে না পেয়ে হাউমাউ করে কান্নাকাটি করতে করতে বারবার মোর্চা যাচ্ছেন আশামণির মা এবং আশামণির বাবা। একমাত্র কন্যাকে হারিয়ে যেন পাগল হয়ে গেছেন তিনি। পরিশেষে এলাকাবাসী আশামণির স্বামীকে ধরে পুলিশের হাতে তুলে দেন সেই অটোরিকশা চালককে। পুলিশ আশামণির স্বামী এবং অটোরিকশা চালককে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে এমন তথ্য আশামণির স্বামী পুলিশকে দেন যে কথা শুনে সবাই অবাক হয়ে যান। আশামণির স্বামী আশামণিকে মার্কেটিং ও ঘুরতে যাওয়ার কথা বলে একটি হোটেলে রাত্রি যাপন করার জন্য যান। পরে আশামণিকে তার স্বামী বাথরুমে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর আশামণির স্বামী তাদের একমাত্র পুত্র সন্তান রাফিকেও জবাই করে হত্যা করেন। রাফিকে জবাই করে হত্যা করার সময় রাফির মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। পরে সেই মাথাটিকে পাষণ্ড বাবা ব্যাগে করে নিয়ে একটা জলাধারে ফেলে দেন। দর্শক, এমন কথা শুনে আশামণির মা বাবা যেন পাগল হয়ে যান। হাউমাউ করে কান্নাকাটি করতে করতে তারা দৌড়াতে লাগলেন ঘটনাস্থলের দিকে, যেখানে হত্যা করে রেখেছেন তাদের একমাত্র কন্যা সন্তান আশামণিকে ও তার আদরের প্রিয় নাতি আব্দুল্লাহ আল রাফিকে। দর্শক, আশামণির বাবা মেয়ের হত্যাতে যেন শোকাহত নয়, শোকাহত সে মেয়ের ঘরের নাতিকে হারিয়ে। বারবার হাউমাউ করে কান্নাকাটি করছেন আর বলছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, একটা বাঘের সামনেও যদি এই শিশু বাচ্চাটাকে দিয়ে দেয়া হয়, বাঘও বলবে এত সুন্দর রূপ একটা শিশুর হতে পারে, এই শিশুকে আমি খাবো না। কিন্তু কি করে সম্ভব এত ফুটফুটে সুন্দর ফেরেস্তার মতো আমার নাতি শিশু অবুঝ বাচ্চাটারে কিভাবে গলা কেটে হত্যা করলো? তেনা আর্মির চাকরি করে, আর্মিরা না দেশের জন্য জীবন দেয়, এটা কি কাজ করলো? দর্শক, এই কথা বলতে বলতেই হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলেন রাফির নানাভাই।
তোমার বাচ্চা ধরে গিয়ে বলে দিচ্ছি বলে বাইরে শুনে সাথে মিশতে উঠে আসে। আমি বুঝতে পারিনি স্যার দুধের সঙ্গে কথা বলতে চালাও নিতে আমি আজকে জানি না কিংবা কি কথা কয়ে দেবো কিন্তু কোথার বাড়িতে ধরে ফিরেস্তা ওই বুঝতে পারছি সেটা আমি বুঝতে পারি যখন এত সুন্দর শোল যদি শোলে যদি বাঘের মুখের সামনে ধরে যাবে বাঘের মুখ দিবি না এত সুন্দর শোলের চেয়ার দেখতে গেলাম মুখের চেয়ার দেখে বুঝতে পারলেন বাঘের সমুদ্রে বাঘ খেয়ে দাও এত ফিরেস্তা পরশুদিন যখন যাই কত সুন্দর বোরখা পড়ছে বলছে যে মার্কেটে নিয়ে যাবে বোরখা পড়ছে তারপরে সাজুগুজু করছে একটু পরিষ্কার দেন আপনার হচ্ছে বাচ্চা নিয়ে হাসি খুশি ভাবে চলে গেল। আর তারপরে আমার ভাবি খালাতো ভাইয়ের ছেলেকেও নিয়ে যেতে চাইছিল সেদিন ওকে মেরে ফেলতো ও যদি যাইতো আল্লাহরও কি কাজ যে ওকে নিয়ে যেতে পারেনি। পরে ওর মা এসে বলছে যে না তোর যাওয়ার দরকার নেই মানে ওইখানে স্টপ হয়ে গেছে ও যায়নি। দর্শক বলছিলাম শাহজাহানপুর উপজেলার বনানী এলাকার কথা। বনানী এলাকায় আবাসিক হোটেলে অন্তঃসত্ত্বা গৃহবধূ আশামণি ও তার 11 মাস বয়সী শিশু আব্দুল্লাহ আল রাফিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করার ঘটনার কথা। দর্শক ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি এই জন্য যে এখনো খুঁজে পাওয়া যায়নি রাফির মাথাটিকে। পুলিশ প্রশাসন যাতে এই ঘটনার সঠিক তদন্ত করে আদালতের মাধ্যমে এমন বিচার সুনিশ্চিত করে যে বিচার দেখে আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না করে। আমার খালা মাঝে মাঝে বলতো আশামণি হলে একটু অশান্তির মধ্যে আছে তা আমার খালা মুখ খুলে বলতো না আমাদের ফ্যামিলির মধ্যে বোঝাতো না কেন বোঝাতো না আমার খালা একটু মান সম্মান ভয় করতো মানুষ শোনাশুনি হবে জানাজানি হবে তোমার জন্য 2-3 বার ওই বাসায় সেই দিন আমরা ঢুকে দেখি ওর স্বামী গান করতেছে সেই মনের সুরে গান। আমরা আমার মনে মনে বলতেছি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বউকে বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো এটা করো শুনি তো পাশে পাশে তো বলে আজকে গান শুরু করে দিছে। তারপরে ওর বাচ্চা কান্না করতেছে তারপরে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে বললাম রাফি তুমি তো আসো না কোলে আজকে কেন কোলে তুমি আসলা 3 বার বলার পরে আবার বোন আশামণিকে আমি আমার দেখলাম দেখার পরে সে গোসল করলো আশামণি তুমি রাফিকে নাও তারপরে আশামণি বললো আমরা মার্কেটে যাব। তারপরে আবার বিকালে যখন 5টার সময় আসলাম দেখি ওরা কাপড় চোপড় পরে রেডি হয়ে মার্কেটে যায়। যখন মার্কেটে যায় তারপরে শুনলাম আমার ভাইয়ের বইয়ের কাছে থেকে ওরা হলে ঘরের মধ্যে একটু ঝগড়াঝাটি করছে বলছে তুমি শেষ পর্যন্ত কি হিজড়াকে কি পছন্দ করলা তুমি হিজড়াকে কি ভালোবাসলা আর স্বামীকে হলে আমার আশামণি তার স্বামীকে এই কথা মোবাইল থেকে বলছে। তা আমার ভাই বউ সেই কথা বললো তারপরে আমার শোনাশুনি তাই ওর লক্ষণ এত চরিত্রটা এতই খারাপ। তারপরে যাওয়ার পরে এগুলো যখন চলে যাওয়ার পরে আমরা রাত 8টার সময় মোবাইল করে বলে আশামণি কি বাসায় কি পৌঁছেছে তা আমরা বলি না তো আশামণি পৌঁছেনি কেন অটোতে চলে দিছি দিয়ে অটোওয়ালার নাম্বার নিছে 100 টাকাও দিছি কই আশামণি তো পৌঁছেনি কি হলো। আমরা সবাই মিলে ও মনে করছে আমাদের ফ্যামিলির মধ্যে ছেলে মানুষ নাই তো মনে করছে মেয়ে মানুষ আছে হয়তো মনে করছে খোঁজ খবর নিবে না। আমরা সবাই আবার খালা টালা সবাই মিলে অটোওয়ালা এখানে পাড়ার মানুষও ছিল তারাও একতা হয়ে আমরা আবার অটোওয়ালা পাড়ার মানুষ একজন সাজ্জাদ ভাই আছে পাশে সাজ্জাদ ভাই আছে তিনি অটোওয়ালার মোবাইলে কল দিয়ে বলে এই ভাই তোমার না আমি কথা কণ্ঠ চিনতে পারতেছি তো সে বলে তাড়াতাড়ি আসে আকাশে হাজির হও। তারপরে অটোওয়ালা বলে ওই মেয়েটা তো বেয়াদব মেয়ে ওই মেয়ে বেয়াদব তা আমরা বলি না কখনো না যে মেয়ে ছোট থেকে বড় হয়েছে কোনো পাড়ার মেয়ে কোনোদিন ঝগড়া হলে সামনে আসে দাঁড়ায়নি সেই মেয়ে কেন অটোওয়ালার সাথে ঝগড়া করবে কেন বাইরে ঘরে থেকেই বাইরে বেড়ায়নি সেই মেয়ে কেন অটোওয়ালার সাথে ঝগড়া হতেই পারে না ও কোনো সময় না তুমি অটোওয়ালা নিশ্চয়ই কোনো কিছু করছে। তখনই আমার মা আমার বোন অটোওয়ালার মধ্যে যায় অটোতে বসে বলছে কি এই অটোতে কোথায় তুমি নামে দিছো সেখানেই চলো তারপর বসে আছে তারপর আমরা দেখেন এসে অটোওয়ালা এর থেকে অত দূর গেল আজিজুলকে কল দেওয়া হলো আজিজুল ঠিক 1 ঘন্টা পরে আসলো রিক্সা থেকে সুন্দরভাবে নামলো ও একটু অটোওয়ালার কাছে বা জিজ্ঞাসা করলো না বললো না যে তুমি আমার স্ত্রীকে কোথায় নেমে দিয়েছো বা কোথায় কিছু কোনো জিজ্ঞাসাবাদও করলো না ও সুন্দরভাবে অটোতে চুপচাপ হয়ে বসে চলে গেল কল রেকর্ডিং ট্যাগ করবো তখন অটোওয়ালা আবার শুনে আনতে কথা ভাই এই দেখেন আমাকে নিয়ে যাচ্ছে তখনই কি হলো ফোন একটা বন্ধ হয়ে গেল অটোওয়ালা কি করলো আমাকে অটোর মধ্যে থুইয়া মনে করে অত দূর তফাৎ গেল এই অল্পিটু যান তো 3 জন মিলে ওরা 3 জন ছিল ছেলে 3 জন মিলে দেখি 500 টাকার নোট এত বলে
দেখি 3 জনে ভাগ করে নিল। তোর রাত ফোনকালের আসার স্বামী আসলো, আসার পরে এমনি অভিনয় করলো যে আশা আহত হয়ে গেছে, আশা নাই। তখন আমি জিজ্ঞাসা করলাম, আজিজ আশা তুমি কিভাবে তুলে দিছো? করছে আমি অটো তুলে দিছি। তার অটো তুলে দিছো কি কারণে? তোর আইয়া আছে, তাহলে আশা কিভাবে নামে গেল? করছে আশা তখন ওই মানুষটা ঝেটকে মেরা আশা বাই হয়ে চলে গেছে। বাই হয়ে চলে গেছে। আশা তুমি স্বামী হয়ে দোষ দিচ্ছ আশার। আশার কি দোষ? করছে আশার এই দোষ। আশা সে মেয়ে এ কথা বলার পরে আমি করছি তাহলে আশা কি কাপড় নিয়ে দিছো? করছে 2 সেট আমি কাপড় নিয়ে দিছি। দেওয়ার পরে আমি করছি আশার টাকা পয়সা দাওনি? করছে না আমি টাকা পয়সা দেইনি। তাহলে টাকা পয়সা কাক দিছো? করছে আমি অটো আলাক দিছি 100 টাকা। আজিজের খালা বলে ভাই হয়ে গেছে, আজিজ তুই বলে চাকরি চলে যা। এ কথা বলার পরে আমার সন্দেহ হয়েছে ভাই যে রাজিতি মারছে, না বলে তা আজিজ তো বলতে পারতো না যে অটোওয়ালার দোষ নাই, আশার দোষ। তা আশা কিসের জন্য দোষ হলো? সেটা আদিশের মধ্যে দোষ আছে। তখন আমি পাড়া পশিক বলি, আমার চাচি শরীফ বলি যে চাচি আম্মা আজিজে হত্যা করছে, আপনারা আটকান। আমার চাচি শ্বশুর বলে না ওর মধ্যে কোনো দোষ নাই, চাকরি বাঁচাও। আমার চাচি শরীফ তা বলে আমি করছি না আম্মা ওর ভিতর দোষ আছে, আপনারা চাকরি যাবা দেন না। আমার মামি শরীফ বলছে যে আমার বেটা এলে করেনি, এলে আমার বেটা খুব ভালো। তখন ওই মামি খালা শরীফ বুদ্ধিতে আলমল হওয়া যায়। বলছে আপনি বেটি চান না হলো নাতি চান, আপনি জামার চাকরি বাঁচান। আমার খালা মামি শাশুড়ির সাথে কথা বললেন, মেয়ের মায়ের সাথে। তখন করছে আমার জামাই তাহলে চাকরির যাক। আমি বলছি না মামি চাকরি দিয়ে পাঠালে আমরা আশার হত্যার বিচার পাবো না, আপনার জামাই এলে করছে। তখন ওর শাশুর আমার ঘরে সাইডে নতুন মসজিদ, তখন ওই সাইডে ওর বাপের ছেলে ডেকে নিয়ে বলে এই তোর চাকরি আগে না হলে বৌছল আগে বইয়া চাকরি বৌছল জাহান্নামে যাই। আমি হলো সিয়া চাই, তোর চাকরি চাই, তুই চাকরি তাড়াতাড়ি চলে যা। দর্শক, সর্বশেষ এই ঘটনায় নিহত আশামনির বাবা আসাদুল ইসলাম রোববার রাতে শাহজাহানপুর থানায় জামাতা আজিজুল হক ও তার বাবা বিআই হামিদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গ্রেফতার 2 আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল 2 দিন চেষ্টা করেও শহরের চেলেপাড়ায় করতোয়া নদীতে শিশু রাফির মাথা উদ্ধার করতে ব্যর্থ হয়। পুলিশ ও স্বজনদের তথ্যমতে আজিজুল হক তার স্ত্রী আশামণি ও ছেলে রাফিকে নিয়ে বরুড়ায় শ্বশুর বাড়িতে আসেন। হোটেলের রাতে স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ পাওয়া যায়। আজিজুর পরকীয়া সন্দেহে স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে বলে পুলিশকে জানায়। নিরপরাধ শিশুকে হত্যার কারণ হিসেবে সে জানায় স্ত্রীর মৃত্যু হলে সন্তান কার কাছে মানুষ হবে এই চিন্তা থেকেই তাকে হত্যা করা হয়। আসাদুল ইসলাম মেয়ে ও নাতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।